দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। দর্শক এই মুহূর্তে বৃষ্টিপাত সহ আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে যে একটি স্থল নিম্নচাপ ছিল সেটি এখন পর্যন্ত গভীর নিম্নচাপ রূপে ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ড বরাবর অবস্থান করছে, কিন্তু এর প্রভাব এখনও বাংলাদেশের উপর রয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপরে এই গভীর স্থল নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। সেই কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে এখন পর্যন্ত খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এখনও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা এবং রাজশাহী বিভাগে। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গেছে। আজকে 1 পশলা বা 2 পশলা বৃষ্টি হতে পারে, বৃষ্টিপাতের তীব্রতা একেবারেই কমে গেছে এবং আগামীকাল থেকে এই যে বিদ্যমান বৃষ্টিপাত তা একেবারেই কমে যাবে। আগামীকালের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। তবে যেহেতু মনসুন ফ্লো থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি থেকে শক্তিশালী অবস্থায় থাকার কারণে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের। ভারী বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নাই এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে বৃষ্টিপাত গত 24 আওয়ার্সে আমরা দেখেছি যে এই বৃষ্টিপাত কিন্তু সবচেয়ে বেশি ছিল 189 মিলিমিটার আরিচা, মানিকগঞ্জে এবং 138 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এরিয়ায়। তাছাড়া খুলনা এবং বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিদ্যমান যে গভীর স্থল নিম্নচাপটি সেটিও ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে। ফলে আমরা আশা করছি যে আগামীকালের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা একেবারেই থাকবে না, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এবং এই বৃষ্টিপাতের পরে আগামী 22 তারিখের পর থেকে নতুন করে আরেকটি বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে, কারণ সেটি মৌসুমী বায়ুর সক্রিয় থাকার কারণে আবার বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে 22 তারিখের পর বৃদ্ধি পাবে। এই হলো মোটামুটি আবহাওয়া বিষয়ক সর্বশেষ পরিস্থিতি। এই জোরালোভাবে বৃষ্টিপাত কেন হচ্ছে আপনাদের কাছে হ্যাঁ, দেখুন, আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে আমাদের বঙ্গোপসাগরে লো প্রেসার সিস্টেম তৈরি হয়। কখনো কখনো এই লঘুচাপটি শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ উপকূল অতিক্রম করার সময় কোনো কোনো ক্ষেত্রে সেটি স্থল নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হয়। এই ধরনের নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হলে সাধারণত জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বাংলাদেশে বৃদ্ধি পায়, সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং এই নিম্নচাপের আউটার ব্যান্ডে বা তার পরিপার্শ্বে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয় এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ চলছে জশ্নে জুলুসের শোভাযাত্রা। দর্শক এই মুহূর্তে পঞ্চগড় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদুজ্জামান, আপনি কি যুক্ত হয়েছেন আমার সাথে? আপনি জানাবেন আসলে শোভাযাত্রায় লোক সমাগম কেমন, সব মিলিয়ে যদি জানাতেন আসলে সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ জ্যোতি আপনাকে। আসলে আপনি জানেন যে আজকে আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কিন্তু জন্মদিন। আজকে কিন্তু সরকারিভাবে আমরা দেখেছি যে প্রথম বিদ্যালয়গুলোতে আসলে এই জন্মদিন পালিত হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে। যদিও আজকে সকালে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, যেই কারণে আসলে জনসমাগম অর্থাৎ মুসল্লির সংখ্যা কিন্তু কিছুটা কম। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ের বিভিন্ন মসজিদ থেকে শুরু করে
শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে কিন্তু ধীরে ধীরে মুসল্লিরা আসছে এবং কি মিছিল শোভাযাত্রা নিয়ে কিন্তু আসলে বের হয়েছে। আমি এখন যেই মুহূর্তে আসি বদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আসলে আমরা দেখছি যে প্রথমবারের মতো কিন্তু আজকে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী আসলে পালিত হচ্ছে, অর্থাৎ 570 যে খ্রিস্টাব্দ, এই 570 খ্রিস্টাব্দে আমরা দেখছি যে যখন পৃথিবীতে আরব আমিরাতে অত্যাচার, বেবিচার, দাসত্ব প্রথা এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল, তখন কিন্তু আসলে মহান আল্লাহ পাক এই দাসত্ব প্রথা, অত্যাচার, অবিচার এগুলো বন্ধ করার জন্য কিন্তু এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুকে কিন্তু পৃথিবীতে পদার্পণ করেন। সেই থেকে কিন্তু আসলে 570 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 632 এই সময়কাল তিনি কিন্তু আসলে ইসলাম প্রচারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত পেয়েছেন। তারপরেও তিনি কিন্তু আমরা দেখেছি যে আসলে ধর্ম প্রচারের জন্য কিন্তু তিনি পিছু হননি। এমনি করে কিন্তু যুগ যুগ ধরে কিন্তু আমরা দেখেছি যে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্ম প্রচারের জন্য বিভিন্ন রকম কাজ করে আসছেন, যেটি আজও কিন্তু চলমান রয়েছে। আমরা কথা বলবো, যেহেতু আজকে প্রথম এই জন্মবার্ষিকী পালিত হচ্ছে, অর্থাৎ মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম, যেহেতু আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। আসলে আজকের দিনটাকে তুমি কিভাবে দেখছো? ধরার দরকার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিদ্যালয়ে প্রথমবার আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালিত হচ্ছে। এটা এবার হয়তোবা ছোট পরিসরে পালিত হচ্ছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আরো ব্যাপক পরিসরে পালিত হবে বলে আমরা মনে করি। এই অনুষ্ঠানে আমরা এই প্রথমেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে জানতে পারছি। এজন্য সকলকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে একজন শিক্ষার্থী বলছিলেন যে আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মবার্ষিকী, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে অনেকে আসলে অবগত সেরকম ছিল না, কিন্তু আজকে দেখছে যে আসলে আজকে জন্মবার্ষিকী পালিত হওয়ার কারণে কিন্তু আজকে সবাই কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে ব্যাপকতা, যার যেটি ব্যাপকতা রয়েছে, সেই ব্যাপকতা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার সাথে কথা বলবো। আজকের দিনটা আপনারা কিভাবে পালন করছেন? আমরা মিলাদ মাহফিল, আলোচনা সভা, প্রতিযোগিতা, হামদ এবং নাম প্রতিযোগিতার মাধ্যমে আমরা আজকের দিনটি উদযাপন করব। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে নানা আয়োজন চলছে নারায়ণগঞ্জেও। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, মিলাদুন নবী উপলক্ষে কি কি আয়োজন চলছে নারায়ণগঞ্জে জানাবেন আমাদেরকে। এই শোভাযাত্রার স্থল থেকে এই কিছুক্ষণ আগেই চাষারা নগরী, চাষার এলাকা হয়ে বঙ্গবন্ধু সড়ক শেষ করে নবাব সলিমুল্লাহ সড়কে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জে এখন যে ঈদের মিলাদুন নবী উপলক্ষে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু চলছে। আপনারা দেখছেন দেশ জনপদ লাইভ। এদিকে সরকারি ছুটির দিনেও সাভারে 1400 কারখানা খোলা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিনুর, পুরোদমে উৎপাদন চলছে কিনা, কি অবস্থা সেখানকার? যেমনটি বলছিলেন জ্যোতি, আমরা কিন্তু এই মুহূর্তে আছি আসলে শিল্প অঞ্চলে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে আমরা দেখেছি, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে কিন্তু সরকারের ছুটির দিন হওয়ায় অনেক কারখানায় কিন্তু বন্ধ আছে। বিশেষ করে কারখানার সংখ্যা যদি আপনাদেরকে বলি, শিল্প পুলিশের বরাত দিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছে যে 450 ফ্যাক্টরি কিন্তু আজকে সরকারি ছুটি পালন করতেছে। আবার আমরা দেখেছি তার ব্যতিক্রম
অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু ঠিকই খোলা আছে। কারণ বেশিরভাগ শিল্প কারখানা খোলা থাকার একটি কারণ, গত কয়েকদিন অস্থিরতা অবস্থার জন্য অনেক শিপমেন্ট তাদের আটকে রয়েছে। শ্রমিকদের তাদের বাড়তি কাজ করিয়ে কিন্তু সেই শিপমেন্ট তারা ফুলফিল করছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়াতে এবং ধামরাই মিলে কিন্তু 1800টি শিল্প কারখানা, প্রায় 1400টি কারখানা কিন্তু খোলা আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়ার বিভিন্ন কারখানা, বিশেষ করে যে সড়ক মহাসড়কের পাশে যে কারখানাগুলো আছে, প্রত্যেকটি কারখানার সামনেই কিন্তু পুলিশ, র্যাব এবং অন্যান্য যে বাহিনী সদস্যরা আছে তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়ার বিশেষ করে নবীনগর থেকে চন্ডা সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে যে পাইপার সড়কটি আছে, দুটি সড়কেরই কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবরও আমরা এখন পর্যন্ত পাইনি। সব মিলিয়ে বলা যায় যে সাভার শিল্প অঞ্চল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে কিন্তু এখন কর্মচাঞ্চল্যতায় ফিরেছে। এই ছিল জ্যোতি, আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। আশুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন শাহিনুর রহমান। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার পানি অব্যাহত থাকার মধ্যেই টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে ফের বাড়তে শুরু করেছে পানি। অন্যদিকে অতি বৃষ্টিতে বাগেরহাটেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দর্শক, শুরুতেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আমি স্বপনের কাছে যাচ্ছি। স্বপন যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। স্বপন, পানি বৃদ্ধি পাওয়ায় আসলে ভোগান্তি কতটা বেড়েছে, সেখানকার সার্বিক চিত্র যদি তুলে ধরতেন আপনার মাধ্যমে আমাদের দর্শককে দেখাতে যাচ্ছে। জ্যোতি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের যে স্মরণকালের ভয়াবহ বন্যা, এই বন্যায় লক্ষ্মীপুরে জেলা গত মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে 16 তারিখ পর্যন্ত লক্ষ্মীপুরে এখনো বন্যার পানি কমেনি। লক্ষ্মীপুরে এখন বন্যা পানির জলবদ্ধতা রূপ নিয়েছে। বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবারের নিম্নচাপের কারণে বৃহস্পতি, শুক্র, শনিবার যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে জলবদ্ধতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফেনী এবং নোয়াখালী থেকে যে ঢলের পানি এসে লক্ষ্মীপুরে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যা এখন পর্যন্ত প্রায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিপি দেওয়ান আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় এখন পর্যন্ত 8 লাখ লোক পানিবন্দী রয়েছে। তো লক্ষ্মীপুরের যে নদীগুলি রয়েছে এবং বিশেষ করে খাল রয়েছে, বুলুয়া নদী, রহমতখালী নদী এবং ডাকাতে নদী, বেশিরভাগ নদী অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে এবং সড়ক এবং এলজিআরডি যে সেতুগুলো নির্মাণ করা হয়েছে, দেখা গেছে যে নদীর চওড়া 60 মিটার, সেখানে 20 মিটার বা 30 মিটারের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এইসব ব্রিজের কারণে লক্ষ্মীপুরের এখন পর্যন্ত জলাবদ্ধতা পানি কমছে না। এছাড়া যে রহমতখালী এবং ডাকাতের যে নদীগুলো ছিল, এই নদীগুলো পানি নামার প্রবাহ খুবই কম। আমরা এ ছিল লক্ষ্মীপুর থেকে জলবদ্ধতার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বাগেরহাটে। বাগেরহাটে রয়েছেন আমাদের সহকর্মী সোহান, তিনি জানাবেন যে বাগেরহাটের জলবদ্ধতার খবর। টানা 3 দিনের বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শহর, গ্রাম, পুরো জেলা। বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে আমরা খবর পেয়েছি যে মৎস্য ঘের এবং যে পুকুর রয়েছে, সেই পুকুর কিন্তু ভেসে গেছে। এই মুহূর্তে আমরা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় রয়েছি। এই এলাকাটা মূলত সবথেকে বেশি মৎস্য চাষ হয়ে থাকে এই এলাকায়। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই এলাকায় কিন্তু বিপুল সংখ্যক ঘের কিন্তু ডুবে গেছে। এই যে দেখেন, আমি একটু ঘেরের উপরে দাঁড়ানো আছি। এই ঘেরটির কিন্তু যে পার, সেই পার কিন্তু ডুবে গেছে। সেই ডুবে যাওয়া পারে বন এবং অন্যান্য নেট দিয়ে মাছ ঠেকানোর চেষ্টা করছে। আসলে এভাবে মাছ ঠেকানো সম্ভব নয়। মাছ আসলে বৃষ্টির পানিতে ভেসে গেছে। আমরা বিভিন্ন উপজেলা থেকে যে খবর পেয়েছি, বাগেরহাটের অন্তত কয়েক হাজার ঘের থেকে মাছ বের হয়ে গেছে। এছাড়া বাগেরহাট শহরের কথা যদি বলি, বাগেরহাট
শহর কিন্তু এখন জলাবদ্ধ অবস্থায় আছে এবং বাগেরহাটের বেশিরভাগ এলাকার যে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। মূলত ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার কারণেই এই খারাপ অবস্থা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ খবর। জ্যোতি, বাগেরহাট থেকে আমাদের সহকর্মী সোহানুর রহমান এবং লক্ষ্মীপুর থেকে আমাদের আরেক সহকর্মী সাইফুল ইসলাম স্বপন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এদিকে যশোরেও টানা বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পানিবন্দী আছেন হাজারো মানুষ, ভেসে যাচ্ছে মাছের ঘের। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। আজকে বৃষ্টি হচ্ছে নাকি? যেহেতু অনেক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, আজ কি অবস্থা সেখানকার এবং জলাবদ্ধতা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা, কি অবস্থা সেখানকার? আমি এখন আছি যশোর জেলার অভয়নগর উপজেলার মশিয়াহাটি গ্রামে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সম্পূর্ণ প্লাবিত এবং এর আশপাশের বাড়ি ঘর, মাছের ক্ষেত, মাছের খামার সবকিছু একেবারে প্লাবিত হয়ে গেছে। আমরা সকাল থেকে এখানে আছি। 4 দিনের টানা বর্ষণে প্রায় 40 হেক্টর ফসলের ক্ষেত ভেসে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং মাছের ঘের যে পরিমাণে ভেসেছে তাতে 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত সাধিত হয়েছে। মাছের ঘেরগুলোতে মূলত বিভিন্নভাবে বেষ্টনী দিয়ে, জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই মাছ আটকানো সম্ভব হচ্ছে না। এখানে মাছগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে তারা বিক্রি করছেন, একেবারে বলতে গেলে নামমাত্র মূল্যে কিন্তু তারা বিক্রি করে দিচ্ছেন। এই এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই বাড়িঘর ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি স্কুল। টানা বর্ষণের কারণে মূলত স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শুধু স্কুলই নয়, এইখানকার মানুষজন একেবারে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না। আর যদি বলি যে এখানে আশপাশের যে 3-4টা গ্রাম, যে ডহর, মশিয়াহাটি, রাজাপুর, তারপরে এর আশপাশের গ্রামগুলোর মানুষগুলো কিন্তু এক প্রকার ঘর শূন্য হয়ে পড়েছে বললে চলে। আমার সামনে একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাও কিন্তু পানিতে একেবারে প্লাবিত এবং আপনারা দেখছেন যে এখানকার মৎস্যজীবী যারা রয়েছেন তারা ছোট ছোট এই যে ডিঙি নৌকাতে করে কিন্তু তারা আসলে এই যে রাস্তার উপর দিয়ে পারাপার হচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মন্দিরের ঠিক ভেতরটাতে কিন্তু আসলে ডিঙ্গি নৌকা রাখা রয়েছে। এখানে যারা মাছের ঘের যাদের ভেসে গেছে তারা ওই কোনো রকম যে মাছগুলো তারা ধরতে পারছেন তারা এইখানে করে সেই ওই ডিঙ্গি নৌকাতে করে মাছগুলো রাস্তার পরে নিয়ে আসছেন। আর এরকম ইসে করে নসিমনে করেই কিন্তু সেই মাছগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো মশিয়াহাটিতে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এখানকার দুর্গত মানুষের জন্য সরকারি কোনো সহযোগিতা এইখানকার বাসিন্দারা এখনো পর্যন্ত কিন্তু পাননি। আর এর আগে আমি বলেছি যে অনেকেই কিন্তু এলাকা ছেড়েছেন কারণ ঘরবাড়িতে থাকার জায়গা নেই। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে যারা গবাদি পশু অর্থাৎ গরু ছাগল পুষতেন তারা কিন্তু একেবারে অর্ধেক মূল্যে সেগুলো বিক্রি করে দিয়েছেন, কারণ সেগুলো তাদের রাখার জায়গা নেই। তো এই ছিল যশোরের অভয়নগর থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের অভয়নগর থেকে সালাউদ্দিন সাগর, দেশ টিভি। দর্শক দেখছেন দেশ জনপদ লাইভ। গাজীপুর থেকে নিত্যপণ্যের বাজারের বর্তমান বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মাছ, মাংস এবং সবজির বাজারের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং আরেকটু জানাবেন যে দাম কমেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে মাছ এবং মাংসের বাজার, সবজির বাজার কিছুটা স্বস্তি থাকলেও বেড়েছে, কিন্তু ডিম এবং আপনার নিত্যপণ্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। এটার কারণ হিসাবে দেখতে পেয়েছি যে কয়েকদিনের যে বৃষ্টি, টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণকে কিন্তু কারণ হিসাবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা, যে কারণে কিন্তু তারা উৎপাদন হ্রাস পেয়েছে। তো গাজীপুরের বাজারগুলোতে কিন্তু আজকে আমি সকাল থেকে বিভিন্ন যে দোকানদার তাদের সাথে কথা বলেছি, কিন্তু ডিমের বাজার ছাড়া কিন্তু আর সব মাংস, ডিম এবং সবজি এবং ডিম এই দুটি কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু পাশাপাশি অন্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু
বাড়তির দিকে রয়েছে। যেমন চাউলের বাজার কিন্তু অস্থিতিশীল অবস্থা রয়েছে, চাউল প্রতি কেজিতে কিন্তু 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আলু পেঁয়াজ যা কিছু আছে সবকিছু কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। তো আমি এই ব্যাপারে কথা বলবো যে বাজার কমিটির যে সভাপতি রয়েছেন, সে বাজার কমিটির সভাপতি আব্দুল সুবহান সাহেবের সাথে আমি কথা বলতে জানতে চাইবো ওনার কাছে যে বাজার পরিস্থিতি উঠানামার কারণটা কিভাবে দেখছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে বৃষ্টির যে আবহাওয়ার অবস্থা, সেই আবহাওয়ার উপরেই তরু তরকারি এগুলো কিন্তু নির্ভরশীল। আপনারা বলেছেন যে ডিমের কথা, আসলে যখন আবহাওয়ার সাথে কিন্তু মুরগির সাথেও একটা সম্পর্ক রয়েছে। যখন আবহাওয়া পরিবর্তন হয়ে যায় ডিম কিন্তু উৎপাদন মুরগির কিন্তু কমে যায়। আমরা দেখেছেন যে আমরা বাজারটি এই গাজীপুর কাঁচামাল আড়তদার মালিক গ্রুপে বাজারটি 2005 সালে প্রতিষ্ঠিত করেছি। গাজীপুরের মানুষ যেন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায়, এখানে লক্ষ লক্ষ শ্রমিক বাস করে। আমাদের যে তরু তরকারি সেগুলা নিয়ন্ত্রণে মানুষের মধ্যে আছে, তবে সব কিছু নিয়ন্ত্রণে নেই। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো বাইরে থেকে আমদানি হয়, সেগুলোর দাম হয়তো একটু এদিক সেদিক হতেই পারে। যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আমরা আমাদের নিয়ন্ত্রণে রেখেছি। আমরা শক্ত হাতে আমরা এটা পরিচালনা করছি। আমাদের একটা মনিটরিং কমিটি রয়েছে, সেই মনিটরিং কমিটি নিত্যই দিন প্রতিনিয়ত তারা পরিচালনা করছে এবং দেখছে। আপনি যেমনটা শুনলেন যে তারা কিন্তু বাজার কমিটি কিন্তু শক্ত হাতেই মনিটরিং ব্যবস্থা তাদের হাতে রেখেছে এবং সবগুলো দোকানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি তারা কিন্তু যে দোকানের চার্ট, সেই চার্ট টানানোর জন্য তাগাদা দিচ্ছিলেন এবং পাশাপাশি দোকানে নিত্যপণ্য যে জিনিস আপ ডাউন করছে কিনা সেটাও কিন্তু তারা দেখভাল করছেন। তো এখানে কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, যে তারা যেভাবে করছে তার পাশাপাশি যেন প্রশাসনের সুদৃষ্টি বাজারগুলোতে থাকে, তাহলেই নিত্যপণ্যের যে বাজারটা সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে। আর এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। আমাদের পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।